জি, আসসালামু আলাইকুম। যেহেতু গোল টেবিল বৈঠক, তার মানে প্রস্তাবনা যেহেতু দিছে, আমার মনে হয় আর্গুমেন্ট করার সুযোগ আছে, আমি যতটুকু বুঝি আর কি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি বোথ সাইড থেকে আলোচনা করে একটা কমপ্লিট একটা পলিসি পেপার লেখা যায়, তাহলে এটা হয়তো দেশের জন্য উত্তম হবে বলে আমরা মনে করি আর কি। আজকের এই আলোচনা কেন রেজ হইল, আমি একটু যা জানি, আপনারা হয়তো আলোচনা করছেন, যেহেতু ইরান আমেরিকা যুদ্ধ, এটার কারণে রেজ হয়েছে। আপনারা জানেন এটা শুরু হয়েছিল 28/2/2026 সালে। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল আমেরিকা ইরানকে ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র সে অধিকারী হতে দিতে চায় না। আপনারা জানেন ইরাকও সেম ভাবে তারা অ্যাটাক করে। তো এখান থেকে তারা 5বার একটা বৈঠক করে ইরানের সাথে, এবং তারা 2015 সালে, আমি যতটুকু জানি, ওবামা প্রেসিডেন্ট ইরানকে 3.67 ইউরেনিয়াম সমৃদ্ধ একটা লিমিট করে দিয়েছিল, যাতে তারা এর উপরে না যেতে পারে। ট্রাম্প এরপরে এসে এটাকে ধরেন তাকে পুতুলের মতো ইউজ করতে চাইছিল আর কি, ইরানকে, যে আপনারা অতটুকুই শুনবেন, আমি ট্রাম্প যতটুকু বলি। যে সেটাতে রাজি হয়নি বেসিকলি। এরপরেই শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, এইটা হওয়ার পরেই কিন্তু আজকে ক্রাইসিস শুরু হইল। আমি যতটুকু বুঝছি, এই যুদ্ধ বিরতি হওয়ার পরেও আমেরিকার নেক্সট কান্ট্রি কারা? অলরেডি আপনারা জানেন, সাউথ এশিয়া পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তুলসী গেবার্ট একটা স্পিচে জানাইছে যে পারমাণবিক যে শক্তিধর তা হচ্ছে পাকিস্তান। তার মানে আপনি লেখা রাখেন নেক্সট টার্গেটকে পাকিস্তান। পাকিস্তান শেষ হওয়ার পরে টার্কি হচ্ছে সিরিয়া, এটাও লিখে রাখেন। তার মানে আমি দীর্ঘদিন জ্বালানি সংকটে ভুগবো। তার মানে পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যখনই যুদ্ধ লাগবে, তখনই কি আমরা প্রেস ক্লাবে আয়োজন করব কিনা সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি কিরকম হবে? তাহলে 55 বছর তো শেষ। তাহলে প্রশ্ন, এই বাংলাদেশের এফেক্টটা কি? আপনারা কেউ কিছু মনে করেন না, আমি আর্গুমেন্টের জন্য বলতেছি আর কি। আমি দেখছি বাংলাদেশ গভর্নমেন্ট দুবাইতে একটা চিঠি দিছে, ওইখানে যে সার্বভৌমত্ব যে অ্যাটাক করলো ইরান, এটাকে ধিক্কার জানায়। অল্টারনেট হিসেবে ইরানের রাষ্ট্রদূত এটা খেপছে, বলতেছে আপনারা আগ্রাসনের বিপক্ষে না গিয়ে আগ্রাসনের বিপক্ষে গেলেন না, আর আমি বেজে অ্যাটাক করছি, আপনি আমারে দায়ী করলেন, বুঝছেন? অথচ হরমুজ তার আন্ডারে। আচ্ছা, এটা গেল এক। 2 নম্বর, আমরা দেখছি আমাদের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান সাহেব আমেরিকার কাছে ধর্ণা দিছে, রাশিয়ার থেকে কি আনতে চায়? তেল আনতে চায়। তাহলে অনুমোদন দিবে কে? ইউএসএ। তখন আমি চিন্তা করলাম আমাদের সংবিধানে কোনো ধারা আছে কিনা স্বাধীনতার ব্যাপারে। পরে খুলে দেখলাম বাংলাদেশের সংবিধানে 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশ হচ্ছে স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র একটা রাষ্ট্র। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমাকে অনুমোদন দিলে রাশিয়ার থেকে তেল আনতে পারি, আমার প্রশ্ন হচ্ছে এটা কি স্বাধীন রাষ্ট্রের কোনো নিয়ম কি না? এটা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। 2 নম্বর, স্বাধীন যদি আমি না হই, তাহলে আসলে আমি কি দাসত্বতে গেলাম কিনা? যদি আমাকেই ঠিক করে দিতে হয়, যদি আমেরিকা আমাকে ঠিক করে আমি কোন রাষ্ট্র থেকে জ্বালানি আনবো, কোন রাষ্ট্রের সাথে আমার কি চুক্তি হবে, যেটা আপনারা অলরেডি জানেন, যদি এটা আজকে ডিসকাশন না, আমাকে ধর্ণা দিতে হইতেছে কেন? বিকজ তারা স্যাংশন দেয়, ট্যারিফ বাড়ায়, এবং আমেরিকার ট্রাম্প যখন ইচ্ছা বলে তারা আমার অ্যাসে কিস করে, বুঝছেন? মানে এমনভাবে আমি পৃথিবীকে চালাই। তাহলে ওই জায়গার থেকে আমার মনে হয় তাকে আমার ধর্ণা দিতে হয়, তার মানে পদলেহন করা ছাড়া আমার উপায় নেই। তাহলে ওই জায়গার থেকে এই হরমুজও আমি দেখতেছি, ইরান বর্তমানে একটা ফেসবুকে বা ওয়ার্ল্ডের অ্যানালিসিস হচ্ছে ইরান একটা সুপার পাওয়ারের দিকে যাচ্ছে। সে হরমুজ প্রণালীতে টোল বসাইছে। আপনারা জানেন কি না টোলটা কিসে আনবো? সে বলতেছে ইয়েনে দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই ইয়েনে গেলা কেন তুমি? ইয়েন তো চায়নার মুদ্রা। বলতে হবে ভাই আমাকে 20 লক্ষ দিনার দিতে হবে, আইদার আমার মুদ্রা অথবা তুমি গোল্ড এবং সিলভারে যাবা। তার মানে ভিশনারি একটা জাতি তৈরি হইতো এইভাবে। ভিশনারি জাতি দাসত্ব চেঞ্জ করতে পারে না। তাহলে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আমি দাসত্ব হইতে চাই না। তাহলে ওই জায়গা থেকে আপনারা এখানে যতই বলেন আলোচনা হইতেছে, মেবি
এখানে আমার তেল নাই, জ্বালানি নাই। আমি যদি আপনি বলি জ্বালানি আছে, তাহলে তো আমার এই নতুন নবায়নে যাবো কিনা এটা পরে আলোচনা। তাহলে আমি দেখতেছি বাংলাদেশ পিএসসি, বাংলাদেশ প্রোডাকশন হচ্ছে শেয়ারিং একটা কন্ট্রাক্ট হয়। এই কন্ট্রাক্টের মাধ্যমে বাংলাদেশে সমস্ত জ্বালানিগুলো উৎপাদন হয়। বাংলাদেশের জ্বালানিগুলা কন্ট্রোল করে স্যাভরন, অক্সিডেন্টাল, নাইকো, এক্সন মোবিল, এক্সেলেটর এনার্জি, কনকো ফিলিপস। আপনারা বলেন এই 8টা কোম্পানি কি বাংলাদেশে কেউ? আমি কিন্তু আপনি বলি নেই বাপেক্স না জালালাবাদ নাকি না পেট্রো বাংলা। তাহলে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের মাধ্যমে আমার দেশের গ্যাস তেল যদি বহির্বিশ্ব কোম্পানি নিয়ে যায়, তাইলে তো আপনি সাশ্রয়ী, আপনি সবসময় ঘাটতিতে থাকবেন। কারণ ওরা আমাদেরকে বলে গ্যাস নাই, এত বছর পর্যন্ত গ্যাস থাকবে না। এই তথ্য কি আদৌ সত্য কিনা কে জানে? কারণ এই প্রত্যেকটা কোম্পানি আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেন, তাদের আছে এলএনজি ব্যবসা আছে, এলপিজির ব্যবসা আছে। হইতে পারে ওরা বলবে গ্যাস নেই, তুমি আমার থেকে কি নাও, এলএনজি নাও। কারণ সে দেখছে গ্যাসের থেকে লাভ কি বেশি কিসে, এলএনজিতে। তাহলে ওই জায়গা থেকে ভেনেজুয়েলার মতো একটা রাষ্ট্র 1995 না 96 সাল থেকে আমেরিকার একটা কোম্পানিকেও ভেনেজুয়েলা ঢুকতে দেয়নি, যে কারণে তারা 300 বিলিয়ন ব্যারেল তারা রিজার্ভ করতে পারছে। আপনারা হয়তো বলতে পারেন রিজার্ভ করে লাভ কি, সে তো ভোরবেলা ওরা ধরে নিয়ে গেছে। তাহলে ভাই এটা তো মাস্তানি, এটা তো ডেমোক্রেসি না। তাহলে ওয়ের যেটা ল দিব এটি ল কিনা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আসলে সমাধান কি? আমি এখানে যদি অ্যাড করতে চাই আর কি, তাহলে একটা হইতে পারে আমাদের নিজস্ব জ্বালানি, এই রাষ্ট্র ব্যবস্থা কি দৃঢ়ভাবে আমার জ্বালানি তোলার সক্ষমতা নিবে কিনা। যদি নেয় তাহলে বাপেক্স, পেট্রো বাংলা সহ বাংলাদেশের নিজস্ব কোম্পানি যেন এই তেল গ্যাস তুলতে পারে। এটা হচ্ছে আমার ডিমান্ড। 2 নম্বর হচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে জ্বালানি আছে কিনা। 2023 সালে বণিক বার্তা একটা রিপোর্টে বলছিল বাংলাদেশের স্থলভাগে গ্যাসের জ্বালানি সম্পদ বাদেই 2.26 ট্রিলিয়ন ইউএস ডলারের সম্পদ আছে। কোথায়? স্থলভাগে। সে সমুদ্র বলো কেন বলেই নেই। তাহলে 2.26 ট্রিলিয়ন মানে হচ্ছে 2260 বিলিয়ন ইউএস ডলার আপনি স্থলতে সম্পদ নিয়ে বসে রয়েছেন। আর আমাকে রিজার্ভ বলতেছে আজকে 30, কালকে 29, আমরা ট্রাই করতেছি 32 করার। কই 32 বিলিয়ন ডলার নিয়ে আমি ক্রাইসিস, আর আমার রয়েছে 2260 বিলিয়নের অ্যাসেট। সেখানে তারা বলছে তার 50% হচ্ছে কোল, কয়লা, যদিও তারা গ্যাস বলে নাই। আরেকটা জরিপ আছে গ্যাসের মজুদ যে পরিমাণ আছে সেটা তারা বলতেছিল 1 ট্রিলিয়ন ইউএস ডলার হবে। তাহলে তো হয়েছে ভাই 3.36 ট্রিলিয়ন ডলার আপনার তো শুধু স্থলে সম্পদ, এটা আপনি তুলেন না, তুইলা জনগণকে দেন না। নাম্বার 2, এবার আসেন সমুদ্র ব্লকে কোনো গ্যাস আছে, সম্পদ আছে। আমেরিকান একটা কোম্পানি জরিপ করছে বাংলাদেশের, আমার এই মুহূর্তে মনে নাই, যে তারা বলতেছে বাংলাদেশের সমুদ্র ব্লকে 47 ট্রিলিয়নেরও বেশি খনিজ সম্পদ আছে। এবং এই কারণে আপনারা জানেন কিনা এক্সেলেটর এনার্জি এখানে তার সমুদ্র ব্লক নিয়ে নিছে, এবং কনকো ফিলিপসরা। আচ্ছা, তাহলে আমার সমুদ্র ব্লকে গ্যাস আমি তাকে দিব কেন? কি ধরনের চুক্তি করবো আমি? জিনিস আমার, আমি কেন দিব তাকে? আমি ম্যাক্সিমাম তার কিছু টেকনিক্যাল সাপোর্ট নিতে পারি। তাহলে আমি যদি এটা তুলি তাহলে প্রশ্ন হতে পারে আমার কি সক্ষমতা আছে, আমার কি ওই মানি আছে? ভাই এই মানি কি পরিমাণ দরকার এটা জানতে হইব। তাহলে এখানে অনেক কিছু দিচ্ছে, আমাদের অনেক সেভ হবে আলহামদুলিল্লাহ। এখন আপনি মানি বলি, বাংলা ওয়ার্ল্ডে ব্রাজিলের একটা জাহাজ আছে FPSO আলেকজান্ডার, যাদের কাজ হচ্ছে সমুদ্র ব্লক থেকে তারা গ্যাস এবং তেল তুলে। এই জাহাজটার দাম হচ্ছে 3.5 বিলিয়ন ইউএস ডলার, ম্যাক্সিমাম 2.5ও আছে। আর কাজ কি? সে গ্যাস এবং তেল তুলে হচ্ছে আমাদেরকে কি দেয়, এবং প্রোডাকশন করে সে পাইপের মধ্যে দিয়ে দেয়। তার মানে আপনি প্রসেসিং, উৎপাদন এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন আপনি একটা জাহাজের মাধ্যমে পেতেছেন। তাহলে এইটা আমি পাবো কিভাবে? এই 3.5 ডলার বিভিন্ন জায়গায় আপনার সেভ আছে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে যদি আপনি সরে যান, আপনার এই মুদ্রা ব্যবস্থা ইনশাল্লাহ আপনারই থাকবে। তাহলে আমি বলতেছি আমি এইটা ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবো না যতক্ষণ না আমি একটা ভিশনারি স্টেটকে মাথায় না নিয়ে কাজ না করি। তাহলে ওই জায়গা থেকে আমরা হচ্ছে যেহেতু নতুন আসছে, নতুনটা আমরা ইম্পর্টেন্ট। আমি কতগুলো নতুন দেখলাম, গ্রিন হাইড্রোজেন, একটা সোলার সিস্টেম আছে, সোলার নিজের এনার্জি আছে, যদিও
এখানে যিনি আজকে আমাদেরকে বলছেন জাকির হোসেন স্যার, যিনি আমাদের বর্ণনা দিয়েছেন, আমি হয়তো বুঝি নাই, যেটা বুঝছি উনি কি জনগণকে এই কাজটা দিল না রাষ্ট্রকে কাজ দিল, এটা হয়তো পরে আমি ইয়া করে নিব। একটা রাষ্ট্রের কাজ হচ্ছে এনার্জি ইনশিওর করবে বিজনেসম্যানকে, বিজনেসম্যান হচ্ছে ইনভেস্ট করবে। আরএফএল সোলার আরএফএল কিনবে কেন? আরএফএল এনার্জি কিনবে কেন? ওনারা কম্পেয়ার করে দেখছে, মেবি আপনাকে যদি আমি 12 টাকা পার ইউনিট দিই, আমার সোলারে আসে 5 টাকা, উনি হয়তো 5 টাকা লাভ চিন্তা করছে। একটা সোলারের মেয়াদ 20 থেকে 25 বছর, তাহলে 25 বছর উনি হইতে পারে প্রফিট চিন্তা করছে। তাহলে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্র আমাকে এই সেবা দিবে, রাষ্ট্র আমাকে মৌলিক অধিকার দিবে, রাষ্ট্র বিজনেসম্যানকে আমাকে এই সুবিধা দিতে হবে, তারপর বিজনেসম্যান এই ইন্ডাস্ট্রিটা বিল করবে, দেন তার কর্মশ্রম হবে, আমি কর্ম পাবো। তাহলে রাষ্ট্র এই কাজগুলো করতে হবে, কারণ আমি যতটুকু জানি বাংলাদেশে না, পৃথিবীর যত খনিজ সম্পদ এটা রাষ্ট্রের সম্পদ না, এটা কার সম্পদ? পাবলিক প্রপার্টি। পাবলিক প্রপার্টির কাজ কি? জনগণের কাছে আপনি এটা দিয়ে দিবেন। তাহলে ওই জন্য ওই জায়গাগুলোর থেকে এই সোলারকে আপনি যেতে পারেন, বাট ওই পুঁজিবাদী লাভ কনসেপ্টে না। আপনি সোলারকে দিতে পারেন যাতে করে গ্যাসকে আপনি সারি ইউজ করতে পারেন, গ্যাসে যেন বিদ্যুৎ না যায়। আপনি বাংলাদেশ হচ্ছে মেবি 7 মাস হচ্ছে গরম, সামার, এই জন্য আপনি সোলারটা কাজে লাগাতে পারেন। আরও যেটা আছে বায়োফিল আছে, আপনি এনার্জি স্টোরেজ আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে ওয়েস্ট, যেটা ওয়েস্টেজ হয় বাংলাদেশে যে পরিমাণ বর্জ্য আছে, আপনি হিউজ পরিমাণ গ্যাস উৎপন্ন করতে পারবেন। তো আমার কাছে মনে হয় এগুলো ইনশাল্লাহ যদি আমাদের আজকে জেনে আয়োজন করছেন, আরো যদি এটাকে অ্যাড করে সুন্দর করে একটা পলিসি পেপার করা যায়, তাহলে হয়তো আমরা উপকৃত হব। যে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমাদের